আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। আমরা সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা এই কবিতাটি ইতিপূর্বে আমাদের প্রথম পর্ব আমরা কবির পরিচিতি, কেন কবিতাটা লেখা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমরা অলরেডি পড়ছি। ঠিক আছে, এখন আমরা পড়ব হচ্ছে কবিতার দ্বিতীয় পর্ব, এবং সেখানে কবিতার ব্যাখ্যা আমরা স্লাইডের মাধ্যমে খুব সুন্দরভাবে, যেভাবে আমরা হোয়াইট বোর্ডে পড়ি, আমরা একটা সুন্দর ফিল নিয়ে আমরা পড়া ট্রাই করবো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি আমাদের হচ্ছে সোনারতরীর ব্যাখ্যা। ঠিক আছে, প্রথমত ব্যাখ্যা পড়তে হলে আমি কয়েকটা কবিতার লাইন দিয়েছি, সেটা হচ্ছে ব্যাখ্যাতে যাওয়ার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কবিতাটা আসলে কয়টা তত্ত্ব নিয়ে গঠিত হয়েছে এটা একটু আমাদেরকে বোঝা লাগবে। ঠিক আছে, তো আমাদের এই কবিতাতে মূলত দুইটা ইনফরমেশনস নিয়ে কথাবার্তাগুলো বলা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন অ্যান্ড আরেকটা যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশন বলতে বোঝায় যে একটা কবিতা যখন আমরা পড়ব তার যে হচ্ছে সাধারণ অর্থ, ঠিক আছে, কি বললাম, সাধারণ অর্থ, আর একটা হচ্ছে কি মনে করো দার্শনিক অর্থ। ঠিক আছে, তো এই কবিতাটা মূলত কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য কি করছেন, একটা হচ্ছে সাধারণ অর্থ দেওয়ার ট্রাই করছেন, আর একটা কি করছেন, দার্শনিক অর্থ দেওয়ার ট্রাই করছেন। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সুন্দর করে লেখার চেষ্টা করি। সাধারণ অর্থ কি কি তিনি মানুষরা দেওয়ার ট্রাই করছেন, যে সাধারণ অর্থের ভিতরে তিনি বলেন যে প্রবল পরিমাণ স্রোতের মধ্যে একটা ছোট ধান ক্ষেত রয়েছে, সেখানে সোনার ধান কেটে রাখা আছে, এবং একজন মাঝিকে তিনি হচ্ছে ডাকলেন, ডাকার পরে তার সোনার সকল ধানগুলো তিনি দিয়ে দিলেন, এবং পরবর্তীতে আসলে মাঝি তাকে আর কি নেয় না। ঠিক আছে, তার মানে সাধারণ ইনফরমেশনের ভিতরে আমরা কয়েকটা জিনিস দেখি। ঠিক আছে, নাম্বার 1 আমরা এইভাবে একটু লেখার চেষ্টা করি, তাহলে আমাদের মোটামুটি মানে আমরা একটা হোয়াইট বোর্ড একটা ফিল পাবো, রাইট? সো আমরা লিখি, ঠিক আছে, যে প্রবল স্রোতের মধ্যে ছোট ধান খেতে সোনার ধান, এখানে সোনার ধান বলতে আসলে আমরা বোঝাই, এটা আমরা পরে লিখব, করব, কেটে বসে আছেন একা একই একজন কৃষক, তিনি অনেক বেশি বিচলিত তার এই সকল সোনার ধানকে নিয়ে, তার মনে হচ্ছিল কখন জানি এই ভয়ঙ্কর খরস্রোতা নদী ভয়ঙ্কর, তুমি হচ্ছে দিতে পারো, খুবই খারাপ অবস্থা, ভয়ঙ্কর আবহাওয়া তার সমস্ত কাজকে নিয়ে যাবে। সমস্ত এখানে কাজ না বলে আমরা এই যে সাধারণ অর্থ যেহেতু বলছি, ধানকে নিয়ে যাবে। সেই মুহূর্তে সে একজন মাঝিকে দেখতে পায়। একটু ছোট করি, উপরে লিখি, একজন মাঝিকে দেখতে পায়। মাঝিকে এই মানুষটা কি করে, মাঝিকে তিনি বলেন যে তুমি আমার এই সকল ধানগুলোকে নিয়ে যাও। মাঝিকে তিনি ধান নিয়ে যেতে বলেন,
ধান নিয়ে যেতে বলেন। ধান নেওয়ার পরে কৃষকের জায়গা হয় না, কৃষকের জায়গা হয় না, মাঝি চলে যায়, মাঝি চলে যায়। এটা কি? এটা হচ্ছে এই কবিতার একটা জেনারেল তথ্য, ঠিক আছে? মানে তুমি যদি কবিতাটা পড়ো, মানে ইফ ইউ রিড, তুমি হচ্ছে কিছু জিনিস দেখবা, সেটা হচ্ছে যে প্রবল স্রোতের মধ্যে একটা ছোট ধান ক্ষেত্র আছে, সেখানে সোনার ধান কেটে একজন কৃষক বসে আছেন, তিনি অনেক বেশি বিচলিত তার এই সকল সোনার ধানকে নিয়ে। তার মনে হচ্ছিল কখন জানি ভয়ঙ্কর আবহাওয়া তার সমস্ত ধানকে নিয়ে যাবে। সেই মুহূর্তে সে হচ্ছে মাঝিকে দেখতে পায়, মাঝিকে তিনি ধান নিয়ে যেতে বলেন। ধান নেওয়ার পর কৃষকের আর জায়গা হয় না এবং সে কৃষক বারবার বলে, মাঝি তুমি আমাকে নিয়ে যাও। তখন মাঝি বলে যে ঠাঁই নাই, ঠাঁই নাই, আসলে আমার নৌকাতে ঠাঁই নাই, ঠিক আছে? পরে মাঝি তার সোনার ধানগুলোকে নিয়ে যায়, কিন্তু এই কৃষকটা, যেই মানুষটা এত কষ্ট করে ধানগুলোকে কাটলো, সে আসলে পায় না। তো কাহিনী হচ্ছে এইটার ফিলোসফিক্যাল ইনফরমেশন বা দার্শনিক যেই দর্শন তত্ত্বটা রয়েছে, এইটা আসলে কি? এটা হচ্ছে পৃথিবীতে তুমি চিন্তা করো, তুমি একজন মানুষ, তুমি পৃথিবীতে আসলে কেন আসো? তুমি নিজেকে একটু কোশ্চেন করো, তুমি পৃথিবীতে কেন আসো? তুমি পৃথিবীতে কেন আসো? পৃথিবীতে কেন আসো? এই আসার কারণটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি করে বলতো? পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মক্ষেত্রগুলোকে ফলায়। পৃথিবীর প্রতিটি মানুষ নিজেকে শস্যক্ষেত্রের মতো রোপণ করে, শস্যক্ষেত্রের মতো পরিচর্যা করেও দিতে পারো, ঠিক আছে? যে পরিচর্যা করে এবং যে যার মতো ফসল ফলায়, এবং যে যার মতো ফসল ফলায়। এবং জীবনের কোনো একটা টাইমে সময় জাগতিক তার সকল কর্মগুলোকে রেখে তার দেহের মৃত্যুটা ঘটে, ঠিক আছে? তাহলে জীবনের কোনো এক সময়ে জাগতিক তার কর্মক্ষেত্রগুলো থেকে যায়, মৃত্যু ঘটে তার দেহের। তার মানেটা হচ্ছে কি, যে আমরা এখানে যে কৃষকটা রয়েছে, কৃষকটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, এই পৃথিবীর এই প্রত্যেকটা মানুষ, এবং সোনার ধান, এই সোনার ধানটা হচ্ছে কি বলতো? এই সোনার ধান হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্ম। তার মানে হচ্ছে কি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কর্ম বেঁচে থাকে, কিন্তু যে মানুষটা এই কর্মটা করলো, এই মানুষটা চিরকাল বেঁচে থাকে না, ঠিক আছে? তো এইটাই আর কি, এটাই আসলে জীবন, ঠিক আছে? তো জীবনকে ফিল করার জন্য নিজের জীবন তত্ত্ব দিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এইটাকে সুন্দরভাবে একটা জেনারেল ইনফরমেশনের ভিতর দিয়ে আমাকে একটা দর্শন তত্ত্বের একটা খুব সুন্দর একটা ধারণা দেয়, ঠিক আছে? এবার আমরা কবিতার প্রত্যেকটা ব্যাখ্যা জানি, তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। প্রথমে বলছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধরা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, ঠিক আছে? গগনে মানেটা কি? আমরা জানি গগনে মানে হচ্ছে আকাশে, গরজে মানে কি? গর্জন করে, গর্জন করে। তারপরে কি? বর্ষা মানে কি? বর্ষাকাল। কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি, রাশি রাশি মানে এটা কি? প্রচুর অর্থ বোঝাতে আমাকে এখানে রাশি রাশি বোঝানো হয়েছে। ধান কাটা হলো সারা, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা, ক্ষুরোধারা বলতে মূলত বোঝায় স্রোত খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো। খরপরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, ঠিক আছে? খরপরশা বলতে আসলে কি বোঝায়? খরপরশা বলতে আসলে আমরা যে মিনিংটা বুঝি সেটি হচ্ছে ধারযুক্ত বর্ষা। দেখবা যে ওই যে আগে প্রাচীনকালে মানুষজন মানে ইয়া করতো, এই বিভিন্ন ধরনের পশু টশু শিকার করতো, ঠিক আছে? তো বর্ষা দিয়ে। আচ্ছা, তাহলে আমাকে এখানে কি বোঝাই? একটা আমাকে অবস্থা দেখাচ্ছে, একটা কন্ডিশন দেখাচ্ছে। আমাকে কি কি দেখাচ্ছে এখানে আমরা একটু দেখি। নাম্বার 1, আমাকে একটা কি দেখাচ্ছে? কন্ডিশন দেখাচ্ছে, ঠিক আছে?
ওকে, আমি একটু জাস্ট ওকে, সুন্দর। আমাকে একটা কন্ডিশন দেখাচ্ছে যে আকাশে মেঘের গর্জন, ঘন বৃষ্টি হচ্ছে, একা একই বসে আছেন একজন কৃষক, রাশি রাশি ভাড়া ভাড়া, মানে প্রচুর পরিমাণে হচ্ছে সে ধান অলরেডি কাটছে, অনেক বোঝা বোঝা ধান কাটছে, ঠিক আছে, এবং কেটে সে রেখে দিছে। তো তারপরের কন্ডিশন কি, ভরা নদী খুঁড়ো ধরা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। তার মানে হচ্ছে খুঁড়িয়ে ধারার মতো স্রোত বা যা বর্ষার গতিতে বেয়ে চলছে, এবং তা দেখে কবি অনেক ভীত, এবং অর্থাৎ সময়ের স্রোতে তার যেই চলে যাওয়ার যে সময়টা, এই সময়টা হচ্ছে চলে আসছে। তার মানে আমরা প্রথমত কি দেখি, নাম্বার 1 একটা প্রকৃতির কন্ডিশন, প্রকৃতির কন্ডিশন বা প্রকৃতির অবস্থা, ঠিক আছে। প্রকৃতির অবস্থাটা এখানে কেমন, এখানে হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালের পরে কি হচ্ছে, এখানে আসলে সে নিজের কর্মকে বা কবি সৃষ্টিকে রেখে দিয়েছেন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যে প্রচুর পরিমাণে কবিতা টবিতা লিখছেন, তো তার যে কবি সৃষ্টিগুলো কি রেখে দিয়েছেন, ঠিক আছে, রেখে দিয়েছেন। তো ভরা নদী খুঁড়ো ধারা, এই যে 3টা লাইনের কন্ডিশন, এই 3টা লাইনের কন্ডিশন তোমাকে বোঝায় যে, এই 3টা লাইনের কন্ডিশন তোমাকে বোঝায় তোমার জীবন শেষের পথে, জীবন শেষের পথে, শেষের পথে, অর্থাৎ সময় স্রোতে নিজের দেহ এবং আত্মার বিলীন হওয়ার ভয়ে ভীত, বিলীন হওয়ার ভয়ে ভীত, ঠিক আছে। তার মানে আমরা কয়েকটা জিনিস আমরা দেখলাম যে আমাকে এতটুকুর ভিতরে আমাকে জাস্ট এইটা বোঝাচ্ছে যে আমাদের এমন একটা সময় আসে যে জীবনের আসলে লাস্ট মুহূর্ত যখন আসে, আসলে ঠিকই যে আমরা একটা নদীর ধারে যদি কোনো একটা মানুষ বসে থাকে একা একা, ঠিক আছে, আসলে ওর জীবনে আসলে কিছুই থাকে না। তো এরকম একটা জায়গা থেকে ওই মানুষটা মনে করছে যে আমার আসলে এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো ওই যাওয়ার সময়ের আগে যে ঘন্টা ধ্বনিটা বাজে, এইটা আমরা এই লাইনগুলোর মাধ্যমে বুঝি। তারপরে বলছে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে একখানি ছোট ক্ষেত বলতে আসলে কি বোঝায় জানো, ছোট ক্ষেত বলতে আসলে এখানে বোঝায় যে তোমার পৃথিবীকে বোঝাচ্ছে, ঠিক আছে, পৃথিবী, এই পৃথিবীতে একটা ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বাঁকা জল বলতে কি বোঝায়, এটা একটা অনন্ত কালস্রোতের প্রতীক। কি প্রতীক, অনন্ত কালস্রোতের প্রতীক, মানে সময় বিলীন হয়ে যাবে এরকম, ঠিক আছে, মানে সময় বিলীন হয়ে যাচ্ছে, তোমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখে আঁকা, তরু ছায়া মসি মাখা। এখানে তরু ছায়া মসি মাখা বলতে আমাকে কি বোঝাইছে, কলমের কালিতে আঁকানো গাছের ছায়া, আঁকানো গাছের ছায়া, গাছের ছায়া, ঠিক আছে। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা, ঠিক আছে। তার মানে এখানে কি বলছে যে একখানি ছোট ক্ষেতে কবি একা, চারপাশে তার কালস্রোত খেলা করছে, নদীর ওপারে গ্রামের ভিতরের দৃশ্য তরুছায়া কালো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এমন ভয়ঙ্কর পরিবেশে এপারেতে ছোট ক্ষেত, অর্থাৎ পৃথিবীতে কবি একা। তার মানে হচ্ছে তার শেষ সময়ে মানে শেষ সময় কি, তার যাওয়ার সময়, পৃথিবী থেকে যাওয়ার সময়। কোথা থেকে যাবে, পৃথিবী থেকে যাওয়ার সময় তার আসলে কন্ডিশনটা আসলে কেমন, এই প্রত্যেকটা কন্ডিশনকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। কন্ডিশন কি, কবি একা, দ্বিতীয়তে কি, চারিদিকে বাঁকাজল করেছে খেলা, মানে সময় খেলা করছে, কখন নিয়ে যায়, ঠিক আছে, তাকে সময় খেলা করছে। পরপারে দেখি আঁকা তোমাকে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে নদীর ওপারে অনেক দূর দূরান্ত, অনেক হচ্ছে কি কলমের কালিতে আঁকানো মনে হচ্ছে কি বন জঙ্গল, এই বন জঙ্গলময় পৃথিবীতে খুবই এক্সট্রিম অর্থে একা বোঝাতে এই লাইনগুলো কি ইউজ করা হয়েছে, ঠিক আছে। বন জঙ্গলময় পৃথিবীতে কবি একা একটা জীবন যাপন করতেছে, ঠিক আছে। সো এই কয়েকটা ব্যাখ্যা।
যে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত ভেলা এপারেতে ছোট ক্ষেত আমি একালা। তার মানে কি, এইটা মূলত বোঝায় এক্সট্রিম অর্থে, তুমি এক্সট্রিম অর্থে একটা মানুষ কতটা একা থাকতে পারে, ঠিক আছে, কতটা একা থাকতে পারে। এই কতটা একা থাকতে পারার কারণে আমরা ইউজ করি হচ্ছে এটা, ঠিক আছে, দিস দ্য ইনগ্রেডিয়েন্ট। ওকে, নেক্সট আমরা পড়ি, নেক্সট পড়ি, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি হারে, ঠিক আছে। তো এইখানে তরি বলতে আমরা জানি নৌকা, তারপরে হচ্ছে আর কোনো অর্থ নাই। ভরা পালে বলতে বোঝায় নৌকার পালে বাতাস ভরা, নিরুপায় বলতে এখানে বোঝায় উপায়হীন কোনো একটা বিষয়কে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি কি আছে, এখানে কয়েকটা জিনিস আছে। নাম্বার ওয়ান কবি কল্পনায় স্রোতে ভেসে সোনার তরী, মহাকাল বা ভরা পালে আসছে, মহাকাল বা ভরা পালে আসছে। উদ্বেলিত কবি, উদ্বেলিত মানে কি, মানে কি তিনি অনেক বেশি কি ছিলেন, এক্সাইটেড ছিলেন, রাইট। এক্সাইটেড কবি মাঝি, এই মাঝিটা কি বলতো, হিন্দু ধর্মের তোমরা জম বলতে পারো, তারপরে হচ্ছে কি আজরাইল আমাদের ইসলাম ধর্মে, তো আজরাইল, ঠিক আছে। তো এই কবি এই মাঝিকে, এই মাঝিটাকে, এই যে মানুষটা জান কবজ করে তাকে কি করছেন বলতো, চিনে ফেলছেন, চিনে ফেলছেন, দেখে যেন মনে হয় চিনি ভরে, ঠিক আছে। তো এই জিনিসটাকে তিনি চিনে ফেলছেন। তারপরে কি ঘটছে, তারপরে হচ্ছে 3 নম্বরে, তার মানে গান গেয়ে তরিবে কে আসে পারে, মানে মাঝি যে আসছে এটা তিনি দেখতে পাচ্ছেন স্বপ্নের ভিতরে, যে মাঝি এখানে চলে আসছে, দেখে যেন মনে হয় চিনি হারে, তিনি আজরাইল বা জম এদেরকে চিনে ফেলছে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, মানেটা কি, সে বাতাস ভরা ঢেউ নিয়ে সে প্রচন্ড, মানে এটা হচ্ছে আশার গতি, ঠিক আছে। কার আশার গতি, এই যে এই মানুষ, এই জিনিসগুলো আশার গতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে, আশার গতিকে বোঝানো হয়েছে। এদের গতিটা কেমন ছিল, এদের গতিটা মানে পুরা তছনছ করে দেওয়ার মতো, ঠিক আছে। ঢেউগুলো নিরুপায় ছিল, ঢেউ নিরুপায় এবং খুবই ভয়ঙ্কর, ঠিক আছে, খুবই ভয়ঙ্কর। এবং 4 নম্বরে যেটা বলছে ভাঙে দুধারে, মানে এটা কি, কুলে আশ্রে পড়ে। ভাঙে দুই ধারে তুমি যখন দেখবা যে কোন একটা রিভার আছে, রিভারে কি স্রোত এরকম আশ্রে পড়তেছে না, তো ঢেউ নিরুপায় হয়ে কি পড়ে বলতো, কুলে আশ্রে পড়ে, ঠিক আছে। তাদের আশার গতি দেখে যেন মনে হয় চিনি ভরে, ঠিক আছে। তো কবি একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে তার উদ্ধারের উপায় তিনি পেতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, কবি আশার আলো দেখতে পাচ্ছেন, আশার আলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তার মানে খুব সুন্দরভাবে তিনি কয়েকটা জিনিস এইখান থেকে আমাদের ইয়ে করলেন, যে তিনি কল্পনাতে মাঝি দেখলেন, মাঝি কিভাবে আসছে, এবং সেইখানে আসলে কবি আসলে তার আসলে কবির কি লাভ আছে, এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা এই কয়েকটা লাইনে দেওয়া হয়েছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে যাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। বারেক শব্দের অর্থ কি বোঝাই, বারেক শব্দের অর্থ বোঝাই একবার, ঠিক আছে। বারেক শব্দের অর্থ আমরা কি বুঝি, একবার। তার মানে আমরা লিখি, বারেক বলতে আমরা বুঝি একবার, ভিড়াও নদী কুলেতে এসে। তারপরে ভিড়াও শব্দের অর্থ বলতে কি বোঝাচ্ছে, থামা, ঠিক আছে, থামা, তুমি তরিটা এনে ভাই এখানে থামাও। এবং ক্ষণিক বলতে এখানে বোঝায় যে ক্ষণকাল, মানে তুমি খুব তাড়াতাড়ি, মানে ক্ষণকাল মানে কি, এইখানে একটা বলা যায় যে ক্ষণিক হেসে, মানে হচ্ছে অল্প সময়ের হাসি বলে না, অল্প সময়ের হাসি, অল্প সময়ের হাসি মানেটা কি, এই অল্প সময়ের হাসিকে এখানে বোঝানো হয়েছে, আমার সোনার ধান কুলেতে এসে, ঠিক আছে। সোনার ধান বলতে এখানে কি বোঝানো হয়েছে, সোনার ধান বলতে বোঝানো হয়েছে কবির অপরূপ সৃষ্টিকে বোঝানো হয়েছে। এই অপরূপ সৃষ্টিগুলো কি বলতো, এই অপরূপ সৃষ্টিগুলো হচ্ছে কবির কাব্যগ্রন্থ, তারপরে কি বলতো
কবির উপন্যাস, ঠিক আছে, কারণ সে এতকাল যে কাজগুলো করছে এই প্রত্যেকটা কাজকে এখন মাঝি, আমরা আগে পর্যন্ত দেখলাম যে মাঝি চলে আসছে, মানে মাঝি গতিশীল একটা রাস্তায়, এখানে এসে এখন মাঝি আসলে কবির কি লাভ হবে, এই কয়েকটা ব্যাখ্যা এখানে আছে। তার মানে নাম্বার 1 আমরা কি বলছি এখানে, এক, কবি মহাকালকে সম্বোধন করছেন, সম্বোধন করছেন। আচ্ছা, কি সম্বোধন করছেন? যে জিনিসটা সম্বোধন করছে সেটা হচ্ছে ওগো তুমি কোথা যাও, এই জিনিসটা সম্বোধন তিনি তাকে করছেন। নাম্বার 2 আমরা যাই। নাম্বার 2 কি হয়েছে না, এবার বলছে যে কবি তাকে তীরে থামতে বলছে, তার সোনার ধানগুলো নিয়ে যেতে বলছে। সোনার ধান বা কবি সৃষ্টি, কবি সৃষ্টি নিয়ে যেতে বলছেন, নিয়ে যেতে বলছেন। চারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, ঠিক আছে, তুমি একটা অল্প সময় আমার কাছে এসে নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে। তার যে সোনার ধানটা রয়েছে বা কবি সৃষ্টিটা রয়েছে সেটা যেন সে নিয়ে যায়। যত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, ঠিক আছে। এই 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 এতটুকু লাইন কে বলছে? এতটুকু লাইন বলছে মাঝি, এতটুকু লাইন বলছে মাঝি। আর নাই দিয়েছি ভরে, এইটুকু বলছেন কে? কবি। এতকাল নদীকূলে যাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। তুমি চিন্তা করো, একটা মানুষ সারা জীবন প্রচুর পরিমাণে কাজ করতেছে, একটা মানুষ সারা জীবন তার ওয়ার্ক যতগুলো হচ্ছে কাজগুলো রয়েছে এগুলো কি করছে, মৃত্যুর সময় শুধুমাত্র তার দেহটাকে কাফনের কাপড়ে সে রেখে দেয়। চিন্তা কর, আইনস্টাইন যখন ছিল, আইনস্টাইন কি সৃষ্টি করে গেছে? E=mc²। তো কাহিনী হচ্ছে আইনস্টাইনের এই সূত্রটা আছে, এই সূত্রটা কি করছে আইনস্টাইন এই ভরা পালে মানে এই মাঝির কাছে দিয়ে দিয়েছে। কিন্তু কি হয়েছে বলতো, আইনস্টাইন তার দেহকে, তার আত্মাকে এই পৃথিবীতে রাখতে পারে নাই, ঠিক আছে। তো এইটাই বোঝাচ্ছে যে আইনস্টাইন মনে করো এই গল্পে বলছে যে দেখেন ভাই, আমি আপনাকে E=mc² দিয়ে দিলাম, আমি এতকাল যত খাটা খাটছি ভাই, মানে সবকিছু আপনাকে দিয়ে দিলাম, কিভাবে? গুছিয়ে গুছিয়ে। তার মানে এতটুকু লাইনে আমাকে বলছে যে এতকাল নদীকূলে, নদীকূল মানে পৃথিবীকে বোঝানো হয়েছে, জাহালয় মানে কি, একটা মানুষ তার জীবনে যখন থাকে তার কর্ম নিয়েই বিজি থাকে, জীবনে যা কিছু আছে সবকিছু ভুলে সে নিজের কর্ম নিয়ে বিজি থাকে। তো এটাই বলছে, সে এতকাল যতগুলো কর্ম করছে এই প্রত্যেকটা কর্ম সে থরে বিথরে হচ্ছে ছিটিয়ে দিয়েছে। এবং এট লাস্ট লাইন হচ্ছে আমাদের খুবই কষ্ট একটা লাইন, যে এখন আমারে লহ করুণা করে। এবার বলছে যে ভাই, আপনি তো আমার কর্মকে নিলেন, কর্মকে নিলেন, এবার আমাকে নেন, এবার আমাকে নেন, ঠিক আছে। তার মানে এই কয়েকটা লাইনে কবির কি কথা, এই কয়েকটা লাইনে কবি বলছে যে কবির পৃথিবীতে যা অর্জন, পৃথিবীতে যা অর্জন তা মাঝিকে দিয়ে দেয়। মাঝি মানে কি, কালস্রোত বা সময়কে দিয়ে দেয়, সময়কে দিয়ে দেয়, সময়কে দিয়ে দেয়। 2 নাম্বার বলে যে এই কালস্রোত তোলার পরে কবির মনে হয় যে তাকেও যেন এই মাঝি নিয়ে নেয়, ঠিক আছে। তার মানে এখানে তো কি, কবি কবিকে নেওয়ার কথা বলেছেন, কথা বলেছেন, ঠিক আছে। কবির পৃথিবীতে অর্জন কিভাবে হয়েছে এই প্রত্যেকটার কথা এখানে ব্যাখ্যা আছে, ঠিক আছে। এবং অ্যাট লাস্ট মানে এখানে মেইন কথা, কবির অর্জনকে নেওয়ার কথা বলছেন এবং কবিকে নেওয়ার কথা এখানে তিনি অনেক করুণ স্বরে বলছেন। কি এবার বলছে, এবার এই কথাটা কার? এই কথাটা হচ্ছে মাঝি। মাঝি মাঝি কি বলছে দেখি। মাঝি বলে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল তোরে। সরি, এইটা বলছে হচ্ছে কবি, ঠিক আছে। তো কবি কি বলছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, ঠিক আছে। মানেটা কি, যে এইটুকু লাইনটা কার? এইটুকু লাইনটা হচ্ছে তোমার কবি বুঝাচ্ছে যে ভাই, আমার সোনার ধান মানে আমার কর্মতে তার নৌকা ভরে গিয়েছে, কর্মতে নৌকা ভরে গিয়েছে। এখন কি নাই বলতো, এখন নিজের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই।
তার মানেটা কি জানো? তার মানেটা হচ্ছে যে পৃথিবীতে তোমার কর্মটা আসলে থেকে যাবে, কিন্তু তোমার দেহ, তোমার আত্মা, তুমি এত কিছু সৃষ্টি করলে এই জিনিসগুলো থাকবে না, ঠিক আছে? তোমাকে এই সোনার তরী, তোমাকে যেতেই হবে। প্রত্যেকটা মানুষ যেহেতু জন্মগ্রহণ করছে, প্রত্যেকটা মানুষকে মারা যেতেই হবে। সো এইরকম একটা জায়গা থেকে কবি নিজের জীবন দর্শনকে ফিল করছে। একটা দার্শনিক কবিতা এটা একটা। তিনি ফিলোসফি দিয়ে দেখানোর ট্রাই করছেন কিভাবে গভীরভাবে একটা জিনিসকে ফিল করা যায়, ঠিক আছে? তো তার কর্মতে ভরে গিয়েছে এখন নিজে যাওয়া জায়গায়। কারণ মানুষ দেখবা যে কখনো বাড়িঘর, কখনো হচ্ছে অর্থ সম্পদ, কেউ কি দেখছো যে কাপড়ে টাকা নিয়ে গেছে? কেউ কখনো দেখে নাই। তার মানেটা কি? ওই মানুষটা যত কিছুই অর্জন করুক না কেন, তাকে শুধুমাত্র তার দেহ এবং তার আত্মাটাই কবরে যাবে, অন্য কোনো কিছু যাবে না। তো এইটাই এখানে বোঝানো হয়েছে যে কর্মতে কবির সব কিছু ভরে গিয়েছে, কিন্তু এখন আসলে তার মানে কোনো ঠাঁই নাই, ঠিক আছে? তার শূন্য একটা নদীর তীরে, মানে এই পৃথিবীতে সে একা একাই কি রইল বলো তো, তোমার মানে রইল। তার মানে খুব সুন্দর একটা পাঁচ লাইন হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের লাস্ট লাইন, সেটা হচ্ছে এই পৃথিবীতে কি, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কর্ম জীবিত থাকে, কিন্তু যেই মানুষটা কর্ম করে, যে মানুষটা শ্রম দেয়, তুমি যদি শ্রমিক লিখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শ্রমিক হিসেবে কল্পনা করো, এই শ্রমিক কি হয় বলো তো? মারা যায়, তার মৃত্যু ঘটে। তার মানেটা হচ্ছে তুমি এমন কিছু করে যাও পৃথিবীর জন্য যার কারণে কি তোমাকে মানুষ মনে রাখুক, ঠিক আছে? তো এইটাই কবি আমাদেরকে খুব সুন্দরভাবে তার কবিতাতে ব্যাখ্যা করে দিয়েছে যে কিভাবে একটা পৃথিবীতে আমরা আসি, আমাদের মৃত্যু হয়, এবং মৃত্যুটাকে কিভাবে ফিল করতে হয়, এই প্রত্যেক ব্যাখ্যা আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা আজকে পড়ছি। এইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিবে। অ্যান্ড যদি হচ্ছে মানে পরবর্তী প্লে লিস্টগুলো আর কি মানে দ্রুত পাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ইউ ক্যান ডু সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে বেল বাটন হচ্ছে ক্লিক করে রাখতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আমাদের সোনার তরী শেষ এবং আমরা পরবর্তী কবিতা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।